ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসা নিয়ে পুরান ঢাকার নিজ বাসায় ফিরে যাবেন এই রোগী, কিন্তু বাড়ি ফেরা নিয়ে অ্যাম্বুলেন্স চালকের সাথে রোগীর স্বজনদের চলছে দর কষাকষি। এখান থেকে ধোলাইখালের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। উবার অ্যাপসে ওই গন্তব্যের ভাড়া ২০০ টাকারও কম, অথচ অ্যাম্বুলেন্স চালক রোগীর পকেট কাটছেন ইচ্ছে মতো। আর রাজধানীর বাইরে থেকে যারা আসেন তারা তো পড়েন আরো মহাবিপদে। হবিগঞ্জ থেকে আমি পাইছি আপনার ২২০০ টাকা। হ্যাঁ, মানে আরেকজনের মারফত খালি আসবে, আসার সময় তো খালি আসবে, এই জন্য হয়তো বা ওনারে পাইছি দিয়ে দিচ্ছি। একই হাসপাতালে আরেকটি ঘটনার দিকে আমরা নজর রাখছি। জানা গেল মাথায় আঘাত পেয়ে চিকিৎসা নিতে এসেছিলেন যাত্রাবাড়ি এলাকার শোভারানী মণ্ডল। সাথে আসেন তার ভাই তারাকিশোর মণ্ডল। অ্যাম্বুলেন্সটা ভাড়া করে দিয়েছে, মেডিকেলের থেকে ভাড়া করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত টাকা ভাড়া করছেন? ভাড়া করছে 1800 টাকা। এখান থেকে যাত্রাবাড়ির দূরত্ব মাত্র ৯ কিলোমিটার। উবার অ্যাপসে এই দূরত্বের ভাড়া আসে ৩০০ টাকার মতো। অ্যাম্বুলেন্সে মেডিকেলের সুবিধা থাকার কারণে এর ভাড়াটাও বেশি, কিন্তু তাই বলে এত বেশি কেন? প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে যাত্রাবাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স সেবা নিতে গিয়ে অনেকটা বিপদে পড়েন পুরো পরিবার। দশ মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে থামল যাত্রাবাড়ি এলাকায়। ঢাকা সিটির ভিতরে আপনাদের যাতায়াতের ভাড়ার কোনো চার্ট আছে? জি না, চার্ট নেই। তো কেমনে ঠিক করেন? ধরেন ঢাকা মেডিকেল থেকে মিরপুরে গেলে ভাড়া কত হবে? 1000 টাকা। হ্যাঁ, 1000। আর ঢাকা মেডিকেল থেকে কোনাপাড়া আসলে সেটা ভাড়া কি বুঝে আর কি, কিলোমিটার হিসাব করে। আপনি কিংবা আপনার কোনো আপনজন অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেবার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি কোন বাহনটির কথা ভেবে দেখেন? নিশ্চয়ই অ্যাম্বুলেন্স। আপনার সেই সংকটময় পরিস্থিতিতে যদি কোনো অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে আপনি ভাড়ার জালে আটকা পড়েন, তাহলে পরিস্থিতিটা কেমন হতে পারে? অভিযোগ আছে এই করোনা মহামারীতে এসব অ্যাম্বুলেন্স সিন্ডিকেটগুলোর দৌরত্ব নাকি বেড়ে গেছে কয়েক গুণ। আপনার অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এবারের অনুসন্ধানে নেমে আমরা খুঁজে বের করেছি ঠিক কোন কারণে অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে এমন নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। কারা কারা মিলে হাসপাতালে হাসপাতালে গড়ে তুলেছেন সিন্ডিকেট, আর কেনই বা সব কিছু জেনেও প্রশাসন নিশ্চুপ আছে। তবে তার আগে জেনে নেওয়া দরকার একটি আদর্শ অ্যাম্বুলেন্সে কি কি সুযোগ সুবিধা থাকার কথা, আর এখন রোগীরা কি পাচ্ছেন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। গত ২০ বছর ধরে শিক্ষকতাও করছেন তিনি। বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান হিসেবে আছেন। এশিয়া, ইউরোপ ও আমেরিকায় হৃদরোগ ও মেডিসিন বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়েছেন উচ্চতর ডিগ্রি। আমরা জানতে চাই, একটি অ্যাম্বুলেন্সে কি কি সুযোগ সুবিধা থাকা বাধ্যতামূলক? যেগুলো থাকা উচিত একটা অ্যাম্বুলেন্সের মধ্যে, তার থেকে একটা অন্যতম প্রধান উপাদান হলো যে কার্ডিয়াক মনিটর। হাসপাতাল নেওয়া অন দ্য ওয়ে অনেকে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে বা তার হার্ট মনিটর করার প্রয়োজন হতে পারে। তা হার্ট স্টপ হয়ে গেলে তখন একটা ডিফিব্রিলেটর মেশিন বলি আমরা, ওই ডিফিব্রিলেটর মেশিন যাবে শক দেওয়া হয়, হাসপাতাল আমরা প্রায় দেখি। তা এই শক দেওয়া মেশিন যেটা ডিফিব্রিলেটর, এই ডিফিব্রিলেটর মেশিনে কিন্তু ওই অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা উচিত। অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা তো অবশ্যই ওখানে থাকতে হবে। আর একটা জিনিস হলো নেবুলাইজার। প্যারামেডিক, উনি কিন্তু আসলে এই ব্যাপারে অনেক ট্রেন থাকে, সুতরাং এই একজন প্যারামেডিক থাকা উচিত যে প্রতিটা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে। টিম 360 ডিগ্রি এবার দেখতে চায় অ্যাম্বুলেন্সগুলো রোগীদের সেবার নামে আসলে কোন সেবা দিচ্ছে।
রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল। এখানে বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। প্রথমেই দেখা যাক এই অ্যাম্বুলেন্সগুলোর ভেতরে যা থাকা দরকার তা আছে কিনা। অক্সিজেন সিলিন্ডার থাকলেও নেই কোনো অন্য সুযোগ সুবিধা, নেই কোনো টেকনিশিয়ান। তাহলে রোগীর অক্সিজেন প্রয়োজন হলে কি করেন চালকেরা? তাদের কি কোনো প্রশিক্ষণ আছে? না, আমাদের এটার জন্য কোনো ট্রেনিং দেওয়া হয় না। এটার জন্য ট্রেনিং দেওয়া হয় না। ওই কত লিটার লাগবে রুগীর লোকই বলে, সাথে যারা থাকে তারাই বলে যে অক্সিমিটার মাইপে যে কম পাচ্ছে আপনি একটু বাড়াই দেন, জাস্ট আমরাই বাড়াই দিই। আইসিইউ এবং সিসিইউ সাপোর্টের একটি আদর্শ অ্যাম্বুলেন্স আমরা দেখতে চাই। দেখা যাক কি কি আছে এখানে। আমাদের কার্ডিয়াক মনিটর আছে, তারপর সিরিঞ্জ পাম্প আছে, ভেন্টিলেটর আছে, বাইপাপ মেশিন আছে, আদার সাপোর্ট সবই আছে। এটা আইসিইউতে যে সাপোর্টগুলো দরকার আমাদের গাড়িতে সেম সাপোর্ট আছে। আমরা হচ্ছে টেকনোলজিস্ট হিসেবে আছি। আইসিইউ অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর, তারপর বাইপাপ, তারপরে মনিটর, সিরিঞ্জ পাম্প এগুলো হচ্ছে মেনটেন করি। আমরা হচ্ছে টেকনিশিয়ান হিসেবে আছি। রোগী পরিবহনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম নেই, নেই টেকনিশিয়ান, নেই রেজিস্ট্রেশন, নেই প্রশিক্ষণ, শুধু নেই আর নেই। তারপরেও এভাবে দিনের পর দিন চলছে অ্যাম্বুলেন্সের মতো একটি গুরুত্বপূর্ণ সার্ভিস। এই অ্যাম্বুলেন্স সেবার নানান অনিয়ম আর অন্যায় নিয়ে কিন্তু দেশের জাতীয় দৈনিকগুলোতে নিয়মিতই খবর প্রকাশ হয়। তারপর প্রশাসন কিছুদিন তৎপর থাকে, তারপর আবারও ঝিমিয়ে যায়। এর কারণটা কি? এ বিষয়ে জানতে আমরা কথা বলি দেশের স্বাস্থ্য খাত নিয়ে নিয়মিত কাজ করা একজন প্রতিবেদকের সাথে। এই ব্যবসাটা, এবং এটা একটা বড় ব্যবসা, এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করার জন্যই রাশেদ রাব্বি স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা করছেন ২০ বছর ধরে। এখন কাজ করছেন দৈনিক যুগান্তরে। তার কাছে জানা যাক অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের সিন্ডিকেট চলে কিভাবে আর এর সাথে কারা জড়িত। বিশেষ করে হাসপাতালের তৃতীয় চতুর্থ শ্রেণী একদল কর্মচারী যারা এই সিন্ডিকেট গড়ে তোলে। এই সিন্ডিকেটের ভিতরে তাদের নিজেদের অ্যাম্বুলেন্স থাকে এবং তাদের মালিকানাধীন, পাশাপাশি বাইরের যারা অ্যাম্বুলেন্স ব্যবসায়ী আছে তারা এদের সঙ্গে সংযুক্ত না হয়ে ওই হাসপাতালে অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে পারে না। আপনারা দেখবেন যে কোনো ঢাকা শহরের যে কোনো হাসপাতাল, ঢাকা মেডিকেল থেকে শুরু করে যেখানেই যান, প্রত্যেকটা হাসপাতালের সামনে কিন্তু রাস্তায় লাইন দিয়ে সারিবদ্ধ অ্যাম্বুলেন্স থাকে। কোথাও কোথাও শতাধিক অ্যাম্বুলেন্সও দেখা যায়। এই সবই সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের মেম্বার না হলে ওই হাসপাতালের সামনে কিন্তু অ্যাম্বুলেন্স রাখা যাবে না এবং হাসপাতালের যে রোগী পরিবহন এটি করা যাবে না। তার কথার সূত্র ধরে আমরা এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা কথা বলতে চাই অ্যাম্বুলেন্স চালকদের সাথে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে আরও বেশ কিছু কর্মচারীর অ্যাম্বুলেন্সের সন্ধান মেলে, তবে কেউ মুখে সিন্ডিকেটের কথা স্বীকার করতে চান না। মেডিকেলের গাড়ি, মেডিকেলের গাড়িতে ডাইরেক্ট যদি আমি ওডি ঢুকা দেয়। আপনার এটা কার গাড়ি? এটা হোসেন, ওই যে ৩ নম্বর ওয়ার্ডে। তাহলে এটা বাইরের প্লাস্টিকের দোকান আছে। আর এখানে নাকি বলে হাসপাতালের লোক ছাড়া কারো গাড়ি ঢুকতে? হ্যাঁ, হাসপাতাল লোক সব। ও প্লাস্টিকের দোকান কি এখানে আছে হাসপাতালের ভিতরে? হ্যাঁ। চাকরি করে না? ও চাকরি না করলে ভাই চাকরি করে, ওর ইয়ে চাকরি করে, আমার বাপে চাকরি করে, সবই আমি খাইনি। এবার যাওয়া যাক ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ফটকের সামনে, যেখানে বেশিরভাগ অ্যাম্বুলেন্স ওত পেতে বসে থাকে রোগী ধরার জন্যে। কথা হলো এই চালকের সাথে। হাসপাতালের কারো কি? উনি কোথায় চাকরি করেন? কি ওনার এটা রাসেল ভাই? তার কাছেই জানা গেল হাসপাতালের কর্মচারীদের বাইরে আর কারোর অ্যাম্বুলেন্স এখানে রাখার কোনো সুযোগ নেই। হ্যাঁ কি
হাসপাতালের লোক ছাড়া গাড়ি এখানে মানে নামায় রাখে না। আমি যদি বাইরের গাড়ি আনি যাবে না? না, বাইরের গাড়ি আনলে এখানে কমিটি আছে। আমরা আবারও কথা বলতে চাই সংবাদকর্মী রাশেদ রাব্বির সাথে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রচার করেও কাজ হয় না কেন? এই সিন্ডিকেটটি প্রত্যেকটা হাসপাতালেই শক্তিশালী, এমনকি বর্তমানের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ঢাকার যে বেসরকারি হাসপাতালগুলো তার সামনে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট গড়ে উঠেছে এবং এরা শক্তিশালী প্রশাসনকে ম্যানেজ করে, হাসপাতাল প্রশাসন এবং অন্যান্য যে প্রশাসন আছে তাদেরকে ম্যানেজ করে এরা এই ব্যবসাটি করে যাচ্ছে। আমরা আবারও ফিরে আসি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিসংখ্যান বলছে এই হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স মাত্র ৮টি। সরকারি দর বলছে ঢাকা মহানগরীতে যে কোনো জায়গায় ভাড়া মাত্র ৩০০ টাকা। কিন্তু এইসব অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন করার দৃশ্য আমাদের চোখে পড়েনি। অভিযোগ আছে এসব অ্যাম্বুলেন্স ব্যক্তিগতভাবে কর্মচারীরাই ব্যবহার করেন। তবে বেশ কিছু বেসরকারি অ্যাম্বুলেন্স আমাদের চোখে পড়ে। দেখা হলো একজন অ্যাম্বুলেন্স মালিকের সাথে, নাম পাপ্পু। এখানে তার মালিকানায় চলে 3টি অ্যাম্বুলেন্স। তার কাছে প্রশ্ন, ঢাকা মহানগরীতে সর্বোচ্চ ৩০০ টাকা সরকারি রেট থাকলেও তারা ৩ কিলোমিটার দূরত্বের জন্য ১.৫ থেকে ২,০০০ টাকা হাঁকেন কেন? আমরা বাড়তি টাকা নেই না। আপনার ঢাকা সিটি আমরা ১,০০০ থেকে ১৫০০ টাকার ভিতরে মারি, অক্সিজেন সহ। ঠিক আছে, এর ভিতরেই আমরা থাকি। কিন্তু ঢাকা থেকে মাতুয়াইল কোনাপাড়া গেলে এগুলো ১২০০ থেকে আপনার ১৫০০ এইরকমই। কিন্তু আপনারা তো ১৮০০ টাকা নিছেন, আবার ২০০ টাকা বাড়তিও নিছেন, এরকমও দেখছি আমি একটু কিছুক্ষণ আগে। না, এটা আমাদের এখানে মনে করেন যার থেকে আমরা যা নিতে পারি, কিন্তু সর্বোচ্চ যদি পার্টি গরিব হয় আমরা ১২০০ থেকে ১৪০০ টাকা বা ১৫০০ টাকা এর ভিতরে থাকি। তিনি ঠিকঠাক মতো জবাব দিতে পারলেন না। আমরা কথা বলতে চাই বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি বাদল মাতব্বরের সাথে। তার কাছে প্রশ্ন, সিন্ডিকেট করে অ্যাম্বুলেন্স চালিয়ে বেশি ভাড়া নিচ্ছেন কেন? আমরা ভাড়ার চার্ট বিআরটিএ থেকে আমরা একটা নীতিমালার জন্য অনেকবার করছি যে আমাদের নীতিমালা করে দেওয়া হোক। নীতিমালা দিলে একটা গাইডলাইন থাকে, যে নীতিমালা মানে একটা গাইডলাইন। আমাদের নীতিমালা করে দেওয়া হোক, আমাদের সব কিছু, তখন নীতিমালা করে দিলে নীতিমালার ভিতরে সব চলে আসবে, ভাড়ার চার্ট সব কিছু চলে আসবে। ভাড়ার চার্ট এখন গভর্নমেন্ট কর্তৃক কোনো ভাড়ার চার্ট এখন আমাদের এটা কোনো এই করে দেওয়ার নেই। এবার আমরা কথা বলতে চাই হাসপাতালের পরিচালকের সাথে। প্রথমেই জানতে চাই, সরকারি অ্যাম্বুলেন্সগুলো কি পরিকল্পনা মাফিক ব্যবহার করা হচ্ছে? আমাদের খুবই স্বল্প সংখ্যক অ্যাম্বুলেন্স, 8টি অ্যাম্বুলেন্স আমাদের রয়েছে, তাও কিছু কিছু অচল থাকে মাঝে মাঝে। তো সেইগুলি দিয়ে আসলে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিস বা জনগণের সেবা দেওয়া সম্ভব নয়। তো এখানে আমাদের চেষ্টা রয়েছে এবং আমাদের কর্তৃপক্ষ জানেন বা তাদের নজরেও রয়েছে, কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার, অনেক অর্থনৈতিক ব্যাপার রয়েছে। তারপরে অ্যাম্বুলেন্সের সাথে অনেক লেবার জড়িত, অনেকের জানেন যে জীবিকাও জড়িত। তো সব মিলিয়ে এইগুলোকে আমরা একটা ব্যবস্থাপনায় আনতে চাই। বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোর অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে তিনি বলছেন, সিন্ডিকেট ভাঙতে কর্তৃপক্ষ একটি অ্যাপস চালুর পরিকল্পনা করছে। প্রয়োজনীয় অতিরিক্ত টাকা নেয় অথবা তাদের প্রতারণার শিকার হয় বা অন্য সমস্যা পড়ে, তো আমরা কিন্তু একটা কোম্পানিকে আমরা বলেছি, আমরা আরও কোম্পানি খুঁজছি যারা কিনা এই অ্যাম্বুলেন্স সার্ভিস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাপসের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি কিনা। আমরা যদি কিছু সংখ্যক অ্যাম্বুলেন্সকে একটা অ্যাপসে নিয়ে আসতে পারি এবং নিয়মকানুনের ভিতরে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার ধারণা যে জনগণ ভালো সুবিধা পাবে, অ্যাম্বুলেন্সও একটা ডিসিপ্লিনের ভিতরে থাকবে এবং এই প্রতারণার সুযোগ অনেক কমে আসবে। ডিজিটাল অ্যাপস চালু হলে হয়তো রোগীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে। রোগীরা আগে থেকেই জানতে পারবেন তাদের নির্দিষ্ট গন্তব্যের ভাড়াটা আসলে কত। কিন্তু সেই ভাড়ায় রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সগুলোকে বাধ্য করাও কিন্তু একটি গুরুতর প্রশ্ন। একই সঙ্গে প্রশ্ন হলো, কর্তৃপক্ষের এই পরিকল্পনা কি আলোর মুখ দেখবে, নাকি সিন্ডিকেটের চাপে এটাও হয়ে পড়বে ফাইলবন্দি? ফিরছি একটা বিরতির পর। সেবামূলক বাহন হবার কারণে কিন্তু অ্যাম্বুলেন্স আমদানিতে শুল্ক সাধারণ গাড়ির তুলনায় অনেক কম। ফলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ী অ্যাম্বুলেন্সের নামে গাড়ি আমদানি করে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।
আবার এর উল্টো চিত্রটাও আছে। পুরনো আর কাগজপত্রের অভাবে অনেকেই কিন্তু ব্যক্তিগত গাড়িগুলোকে নামিয়ে দিচ্ছেন অ্যাম্বুলেন্স হিসেবে। এবার এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাজকর্ম খুব কাছ থেকে আমরা দেখতে চাই। যেতে চাই একটা সরকারি হাসপাতালে। শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সরকারি এই হাসপাতালে আমরা ভাড়া নেবার জন্য একটি অ্যাম্বুলেন্স খুঁজতে থাকি। আমরা যেতে চাই কেরানীগঞ্জে, দূরত্ব মাত্র 12 কিলোমিটার। দেখা যাক কোনো অ্যাম্বুলেন্স যেতে রাজি হয় কিনা, আর যেতে চাইলেও ভাড়া হাকেন কত। কথা বলতে চাই এই অ্যাম্বুলেন্স চালকের সাথে। আমাদের একটা মালিক সমিতি আছে। অফিসটা কোথায়? অফিসটা শুনতে দেয় ওই সামনে, এই যে দোকানটা না, দোকানে ডাইনিং ছোট একটা ঘর ওই দিকে। মালিক সমিতি ছাড়া আপনারা পারবেন না। তার মানে এখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করতে হলে রোগীকে দালাল ধরতে হবে। তার কথা মতো দালালের কাছে না গিয়ে জানতে চাই কেরানীগঞ্জে গেলে ভাড়া কত পড়বে। কিন্তু ভাড়া কত এখান থেকে কেরানীগঞ্জ চেয়ারম্যানবাড়ি? 6,000 টাকা কেরানীগঞ্জ 6,000। এবার আমরা তার দেখানো সেই সমিতির কাউন্টারে হাজির। সমিতির লোকজনের কাছে জানতে চাই কেরানীগঞ্জেতে কত ভাড়া পড়বে। এ ভাই, কেরানীগঞ্জে কত টাকা এখান থেকে যাইতে? 5,000 টাকা। কি মানে একদম নাকি কম বেশি আছে? এখানে এসে কমে গেল 1,000 টাকা। দেখা যাক টাকার পরিমাণ আরও কমানো যায় কিনা। আমরা আবারও অ্যাম্বুলেন্সের সন্ধানে। এবার এই চালকের সাথে কথা বলতে চাই। এর 3 ধরনের আছে, একটা এসি আছে। হ্যাঁ, এসিডি অক্সিজেন সবকিছু মিলে কেরানীগঞ্জ আর বেশি না, 2500-3000। এবার ভাড়া অর্ধেকে নেমে এসেছে। অ্যাম্বুলেন্স ভাড়া করতে গিয়ে একটি নির্দিষ্ট নম্বরে আমাদের চোখ আটকে যায়। নম্বরটি হচ্ছে 767/সরিও। সারি সারিভাবে দাঁড়ানো অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে এই অ্যাম্বুলেন্সের নাম্বারও দেখছি 767/সরিও। কি আশ্চর্য, একই নম্বরের দুটি অ্যাম্বুলেন্স কেন? আর একটু ঘুরতেই আরও একটি অ্যাম্বুলেন্সের নাম্বারে চোখ পড়ল। এটাও তো দেখছি সেই 767। মানে একই নম্বরের দুটি নয়, 3টি অ্যাম্বুলেন্স চলছে একই হাসপাতালে। একই নম্বরের 3টি অ্যাম্বুলেন্স চলতে পারে কিনা জানতে চাই ট্রাফিক পুলিশের কাছে। টিম 360 ডিগ্রিকে নিয়ে অভিযান শুরু করলো ট্রাফিক পুলিশ। এই অ্যাম্বুলেন্স চালকের কাছে কারণ জানতে চাইলে তিনি কাগজপত্র দিয়েই পালাতে চাইলেন। কতদিন ধরে চালাচ্ছেন আপনারা? আমাদের গাড়ি বেশি দিন না, এই মাসখানে। এই নামে একাধিক গাড়ি কেন এখানে? এটা শোরুমেই বলতে পারে। পুলিশের অভিযান দেখে আরেকটি অ্যাম্বুলেন্স পালানোর চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সটি আটক করে পুলিশ। আপনার এই যে এই গাড়িটা তো ওইখানে ছিল, ওইখান থেকে এখানে আনলেন কেন? এই ছায়া ওটা তো অনেকক্ষণ থেকে 3-4 ঘন্টা তো ওখানেই ছিল। হ্যাঁ, অনেকক্ষণ ছিল। আপনি এই যে অন টেস্টে গাড়ি বের করার কারণ কি? না, আমি তো বের করি নাই। তাহলে এখানে কেন গাড়ি? হ্যাঁ, এখানে কেন? এখানে আনছি, এই মাঠে আনছি, আমার কিছু কাজ আছে, এই কাজটা করতেছি। পুলিশ এই দুটি গাড়ির কাগজপত্র নিয়ে এগুতে থাকলেন তৃতীয় অ্যাম্বুলেন্সটির দিকে। হাসপাতালের সামনেই পাওয়া গেল তৃতীয় অ্যাম্বুলেন্সটি। তবে ততক্ষণে এর চালক এলাকা ছেড়ে পালিয়েছেন। সব কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে পুলিশের এই কর্মকর্তা জানালেন, জাল জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে এসব অ্যাম্বুলেন্স অবৈধভাবে চলছে। কি দেখলেন? আমি দেখলাম যে 3টা গাড়ি একই নাম্বারের, এগুলোর মতো গ্যারেজ নাম্বার। এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে, যেহেতু 3টা গাড়ি নাম্বার একই নাম্বার, একই গ্যারেজের নাম্বার। সেগুলো যে থানার লোক আছে ওরা তদন্ত করবে, তারপর আইনগত যে ব্যবস্থা সেটা নেবে। এই দুটি অ্যাম্বুলেন্সের কাগজ বলছে এর একটির মালিক আনোয়ার হোসেন, আর একটির মালিক আলমগীর হোসেন।
আনোয়ার হোসেন এপ্রিলের ১৯ তারিখ অর্থাৎ মাত্র ১০ দিন হলো এই অ্যাম্বুলেন্সটি কিনেছেন, আর আলমগীর কিনেছেন ১.৫ মাস আগে অর্থাৎ ১৫ মার্চ। এবার আমরা এসব কাগজপত্র নিয়ে হাজির হতে চাই সেই গাড়ির শোরুমে, যারা এই কাগজ সরবরাহ করেছেন। রাজধানীর পল্টনের RBM ইন্টারন্যাশনাল গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান। কাগজ দুটি দেখানো হলো প্রতিষ্ঠানটির পরিচালক কাউসার হোসেনকে। কাগজ দেখে তিনি উল্টো অভিযোগ দাঁড় করালেন অ্যাম্বুলেন্স মালিকদের বিরুদ্ধে। বাকি নিচে গাড়ি কিছু টাকা দেওয়া আছে আর কিছু টাকা দিব, কিছু দেওয়া হয় না পরে টাকা। এই 3টা গাড়ি দিছি, কিন্তু ওরা আইতেছে, টাকা দিতেছি দিব, এর মিলি চলতেছে। কিন্তু এটা চালায় ওরা, ওদের আছে দাফট নিয়ে চালাইতেছে ওরা। কবে এসব গাড়ি বিক্রি করেছেন জানতে চাই। আমি একটা গাড়ি দিছি 2 মাস আগে, একটা দিছি 1 মাস আগে, একটা দিছি 1 মাস আগে। কিন্তু কাগজ তো বলছে বেচা কেনা হয়েছে মাত্র 10 দিন আগে। এটা তো ওরা ওই যে এমনি এমনি ঘুরে ঘুরে চালাইতেছে। কতগুলো চালান আপনার কাছ থেকে নিছে? আমার তো নিচে 2 করে নিছে, ডাবল করে নিছে, ডাবল নিছে। কি বলে নিছে আপনার কাছে? বললো যে ভাই একটা দিয়ে দেন, বেশি যদি পুলিশ ধরে তাহলে দেখবেন। এইটুকু সহজ কথায় পুলিশের নজর এড়াতেই এসব ফাঁকা রশিদে ইচ্ছে মাফিক তারিখ বসিয়ে চলছে এসব অ্যাম্বুলেন্স। অনুসন্ধানের তথ্য বলছে শর্ত পূরণ না হলে রেজিস্ট্রেশন দেয় না বিআরটিএ, ফলে রেজিস্ট্রেশন ছাড়াই চলছে এসব অ্যাম্বুলেন্স। অভিযোগ আছে বিআরটিএর কিছু অসাধু কর্মচারীর যোগসাজশেই এসব যান চলছে নির্বিঘ্নে। 2010 থেকে 2016 সেই 6 বছরে রেজিস্ট্রেশন ছিল মাত্র 4,527টি অ্যাম্বুলেন্সের। এখন 2021 সাল, বাস্তবতা কেমন জানাবো আরও একটা বিরতির পর। অনুসন্ধানের শুরুতেই আমরা দেখিয়েছি কিভাবে এসব সিন্ডিকেটের চক্করে পড়ে রোগী কিংবা তার স্বজনরা প্রতারিত হচ্ছেন, কিভাবে এসব সিন্ডিকেটগুলো হাতিয়ে নিচ্ছে 3 গুণের বেশি ভাড়া। এবার আমরা এমন 2জন ব্যক্তিকে খুঁজে পেয়েছি যারা এসব অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নারী নক্ষত্র সম্পর্কে অনেক কিছুই জানেন। প্রতিবাদ করতে গিয়ে তারা হামলার শিকারও হয়েছেন। সঙ্গত কারণেই তাদের নাম পরিচয় গোপন রাখা হলো। চলুন তাদের সাথে এবার কথা বলা যাক। এই ব্যক্তির ছদ্মনাম কিবরিয়া। তিনি রাজধানীতে বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স চালান দীর্ঘ 20 বছর ধরে। তার কাছে জানা গেল বিভিন্ন সিন্ডিকেটের কথা। এমন সিন্ডিকেটটা তৈরি হয়েছে, ওনারা রাইতে থাকে 3 জন, দিনে থাকে একটা, রাইতে থাকে শহীদ, আর দিনের বেলা থাকে নুরু, পারভেজ, আর হইল গিয়া এই নজরুল, নুর জামাল, রবিউলটা হইলো মেন সিন্ডিকেট। আচ্ছা, এদের কি কোনো গাড়ি আছে? না, এদের কোনো গাড়ি নেই। কেন থাকে? ওদের কেন ওই যে ব্যবসা দালালি, মানে সিন্ডিকেটটা তৈরি করছে, ওই যে বাইরের গাড়িগুলো আইনা রাখে, ওইটা দিয়ে ওনারা মানে দালালি করে ভাব ব্যবসা করে। এবার তিনি তুলে ধরলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের সিন্ডিকেটের কথা। তুলে ধরলেন এই হাসপাতালের রোগীরা কিভাবে জিম্মি হয়ে যায়। যদি আপনার একটা গরিব মানুষ যদি আসে, ওনার যদি কুমিল্লা যায়, ভাড়া আছে, লিগেল ভাড়া 5,000 টাকা, 4,000-5,000 টাকা। ওরা কি করে 5,000-5,500 করে গাড়িটা ওই লোকটার কাছে বললে নোয়াখালী কুমিল্লার গাড়িতে দিয়ে দেয়, মানে বিক্রি করে দেয়। মানে ওদেরতে 3,000, হ্যাঁ পকেটে ঢোকাইলে 2,000। হ্যাঁ, সাধারণ মানুষটা যদি একটু কম ভাড়ায় আমরা নিয়ে যেতে, ওটা একটু বেশি হয়ে যায়। ওরা অনেক গরিব মানুষের কষ্ট হয়ে যায়। তার মানে অ্যাম্বুলেন্স চালকদের প্রতিদিনের ভাড়া থেকে একটি কমিশন দিতে হয় এই সিন্ডিকেটকে, আর সেই টাকা কাটা হয় রোগীদের পকেট থেকে। এবার শুনুন বিনা পুঁজিতে শুধু কমিশন বাণিজ্য করে কিভাবে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে সিন্ডিকেটের সদস্যরা। পার ডে মনে করেন 10,000, 5,000, 10,000, 15,000 এরকম করে পার ডে বেচা কিনা হয়। আর আমাকে টাকা নেয় কমিশন। টোটাল মিলে কত? টোটাল আমাদের 30 টাকারই আছে কমিশন, কেউ 10%, কেউ 5%, কেউ 10%। আপনি যে বৈধ ভাড়াটা মারতেছেন, ওখান থেকে কমিশন দিতে হয়?
আমি তো বৈধ মারি, আমারও কমিশন দিতে হয়, আমিও 5% দিতে হয় আমারও। নিউরোসায়েন্স হাসপাতালে টিম 360 ডিগ্রি। ছদ্মবেশে আমরাও ঘুরে দেখতে চাই এই হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবার চিত্র। ঘুরতে ঘুরতে দেখা মিলল বেশ কিছু যুবকের। হাসপাতালের কর্মচারী নন, নিরাপত্তা রক্ষী কিংবা আনসার সদস্য নন, তবুও পুরো হাসপাতাল যেন তাদের নিয়ন্ত্রণে। তাদের হুকুম ছাড়া একটিও অ্যাম্বুলেন্স রোগী নিয়ে হাসপাতালের বাইরে যেতে পারে না। কোনো চালক যেতে চাইলেই ঘটে বিপত্তি। নাম পরিচয় গোপন রেখে এই চালক আমাদের বেশ কিছু তথ্য দিতে চাইলেন। জানালেন সিন্ডিকেটের বেশ কিছু অপকর্মের কথা। প্রতি ডেলি 1000 2000 করে টিপ মারে, তো প্রতি ডেলি 2000 টিপ মারলে একটা খাতাতে লেখা হয় 200 টাকা। যদি 2000 মারে 200 টাকা ফাইন করে ওঠায়, যদি 5000 টাকা মারে 500 টাকা ওঠায়। এরকম করে সপ্তাহ মিলানোর পরে প্রতি মাসে আপনার 7000, কেউ গাড়িতে 7000 70000 টিপ মারলে 7000 টাকা পায়, 1 লাখ টাকা টিপ মারলে 10,000 টাকা পায়। এরকম জমে, যে দেখে জমছে বেশি এর কাছে যায়, টাকাটা দাও, টাকাটা লগ দিয়ে দেয়, আর না দিলে গাড়ি ঢুকতে দেয় না। কিভাবে চলে সিন্ডিকেট, কিভাবে ভাগ হয়ে যায় কমিশনের টাকা, কারা চালায় এই সিন্ডিকেট, সবকিছুই জানা গেল এই চালকের কাছে। এটা স্ট্যান্ডার্ড নিউট্রাল করে, এটা রাত্রে এক গ্রুপ নিউট্রাল করে, দিনে এক গ্রুপ নিউট্রাল করে। দেখা যাচ্ছে অগরে দেয় 500 করে, আর প্রতি ডেলি টিপ হচ্ছে 4 থেকে 5টা। একটা টিপ যদি 5000 করে পায়, তো 5টা টিপে 25,000 টাকা। বাইরে থেকে অ্যাম্বুলেন্স এনে কেউ হাসপাতাল থেকে রোগী নিয়ে বের হতে পারে না। এটা কতটুকু সত্য যাচাই করতে চায় টিম 360 ডিগ্রি। এবার আমরা নিজেরাই রোগী সেজে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করতে চাই, দেখতে চাই বাইরে থেকে ভাড়া করে আনা অ্যাম্বুলেন্স বের করা যায় কিনা। এর আগেই টিম 360 ডিগ্রির সদস্যরা নিজেদের মধ্যে একটি পরিকল্পনা করে নেয়। 3টি দলে ভাগ হয়ে আমরা হাসপাতালের ভেতরে ঢুকতে চাই। একটি দল অ্যাম্বুলেন্স নিয়ে আসবে, আর একটি দল রোগী সেজে অ্যাম্বুলেন্সে উঠবে, আর তৃতীয় দলটি পুরো ঘটনা পর্যবেক্ষণ করবে। যে দলটি রোগী সেজেছে সেই দলের একজন সদস্য অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য হাসপাতালের দালালদের শরণাপন্ন হলো। দালালদের দলনেতা রবিউল আর শহীদের সাথে কথা শেষ করে ফোন দেয়া হলো আমাদের ভাড়া করা বাইরের অ্যাম্বুলেন্সটিতে। হাসপাতালের জরুরি বিভাগের সামনে উপস্থিত আমাদের অ্যাম্বুলেন্সটি। এবার অ্যাম্বুলেন্সে ওঠার পালা। এরই মধ্যে সিন্ডিকেটের সদস্য রবিউল আর তার সহযোগীরা এগিয়ে এলেন অ্যাম্বুলেন্সের কাছে। বাধা হয়ে দাঁড়ালেন তারা। আরে ভাই কি হয়েছে, আমরা উঠাবো না রুগী? কেন চিনলাম না? আমরা রুগী উঠাবো না? আপনাদের সমস্যা কি? আমরা আমাদের রুগী নিয়ে যাবো না? আপনি নাম আটকাইতে বলছেন। এবার তৃতীয় দল অর্থাৎ পর্যবেক্ষণে থাকা দলটি ছুটে আসে ঘটনাস্থলে। দৃশ্যমান ক্যামেরা দেখেই ঘাবড়ে যায় সিন্ডিকেটের সদস্যরা। এবার তারা গলার সুর নরম করলেন। না না, আমরা বলছি নিয়ে যান, সে বলছে শর্ট কলে যাবে, তো আমরা বলছি শর্ট কলে তো আনতে আমরা নোয়াখালী যাইব হলো যে কোম্পানিগঞ্জ তো আর শর্ট কল না, তাহলে মালিকের লগে কথা কর। এবার আমরা পুরো ঘটনা জানতে চাই আমাদের সদস্যদের কাছে। আমি রুগী নিব, আমি গাড়ি দেখতেছি, ওনারা আমার কাছে 6000 টাকা ভাড়া আছে, 6000 টাকা চাইলো। পরে আমি বাইরে থেকে গাড়ি নিয়ে আসলাম, আগে কথা বলে রাখছি, কম ভাড়া পাইছে নিয়ে আসছি। এখন ওখানে আসছে রুগী নিয়ে, আমি গাড়ির এখানে আসছি, ওনারা সবাই মিলে ঘিরে ধরছে ড্রাইভার এখন আমার রুগী গাড়িতে তুলবে না। কারণ কি? ওনাদের সমিতি আছে। কিন্তু কেন বাইরের গাড়ি নিয়ে যেতে দেবেন না তা জানতে চাই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে। এবার আমাদের ক্যামেরার মুখোমুখি সিন্ডিকেটের সদস্য রবিউল।
আমি তারে ভাড়া বলছি, সে আমার গাড়ি নিব না, ওকে সে যে গাড়ি মনে হচ্ছে ওই গাড়ি নেওয়া যাক। হ্যাঁ, এই গাড়ি আটকা নেই কই, না না প্রশ্নই আসেন। যতই অস্বীকার করা হোক না কেন, পুরো ঘটনা প্রবাহ কিন্তু আমাদের ক্যামেরায় বন্দি করা আছে। আসলে রোগী তো রোগী, লাশ পরিবহনের ক্ষেত্রেও ভাড়া নেওয়া হয় ইচ্ছে মাফিক। আমাদের কিন্তু মনে রাখতে হবে, এসব অ্যাম্বুলেন্স কিন্তু কোনো সাধারণ পরিবহন না, আর এগুলো ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়ের নিয়মেও পরিচালিত হবার কথা নয়, অথচ এগুলো দিনের পর দিন চলছে বেআইনিভাবে। আমরা মনে করি শহর হোক কিংবা গ্রাম, প্রতিটি অ্যাম্বুলেন্সে জরুরি সরঞ্জাম নিশ্চিত করার পরেই এগুলোকে লাইসেন্স দেওয়া উচিত। পাশাপাশি আইনের মাধ্যমেই এ সকল সিন্ডিকেটের স্বেচ্ছাচারিতার পথ বন্ধ করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।